বেসিক্স অফ গাউস ল আর গাউস ল এর প্রমাণ কিভাবে এলো এই বিষয়ে বিস্তারিত আলোচনা আগের ভিডিওতে অলরেডি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা গাউস ল এর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করব এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি পড়ছে। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখব যে কোনো একটা চার্জের জন্য কোনো একটা সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যায়, কিভাবে এই ফ্লাক্সগুলো বের করব। আবার গাউস ল ইউজ করে এই ফ্লাক্সের কনসেপ্ট থেকে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন দেখব কত সহজে বের করা যায়। তো চলো বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। তাহলে চলো গস ল এর অ্যাপ্লিকেশন শুরু করার আগে আমরা গসিয়ান সারফেসের কিছু প্রপার্টি নিয়ে ডিসকাস করি। এখন গসিয়ান সারফেসের প্রপার্টি তোমরা অলরেডি কিছু জানো, তাও আমি একটা একটা করে ডিসকাস করে দিচ্ছি। দেখো ফার্স্টে কি বলেছে, ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস শেপ। এখন তুমি যদি কোনো একটা গসিয়ান সারফেস নাও আর তার মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, দেখো আমি তিনটে সারফেস এঁকে দেখিয়েছি, এটা হচ্ছে একটা গোলক, এটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে। এখন যদি এর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, এর মধ্যেও যদি কিউ পরিমাণ চার্জ থাকে, আর এটার মধ্যেও যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে এই সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্সও যা হবে সেই ফ্লাক্স কত হবে, ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো। এই সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো, আর এই সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত হবে, কিউ বাই এপসাইলন জিরো। অর্থাৎ গসিয়ান সারফেসের শেপ কীরকম হবে তার ওপরে টোটাল ফ্লাক্স কিন্তু ডিপেন্ড করবে না, ঠিক আছে। তো আমি যে পয়েন্টগুলো লেখাচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু লিখে নেবে, হ্যাঁ, কারণ পরবর্তীকালে রিভাইজ করতে সুবিধা হবে। বলছে ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ডিপেন্ডস অনলি অন চার্জ প্রেজেন্ট ইনসাইড ইট। তাহলে দেখো এই সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, এই প্রত্যেকটা সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে সেটা ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কিউ বাই এপসাইলন জিরো। এই কিউটা কি, এই সারফেসের মধ্যে কত চার্জ আছে তার উপরে ডিপেন্ড করছে। তাহলে ফ্লাক্স কার উপরে ডিপেন্ড করবে, ওই সারফেসের মধ্যে কত চার্জ আছে তার উপরে ওই সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে সেটা ডিপেন্ড করবে। এটাও তোমরা অলরেডি জানতে। দেখো থার্ড কি আছে, বলছে ফ্লাক্স থ্রু গসিয়ান সারফেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন অফ চার্জ ইনসাইড ইট। লক্ষ্য করে দেখো এই কিউ চার্জটা এখন সেন্টারে আছে, যদি এই কিউ চার্জটা সেন্টারে না থেকে যদি কিউ চার্জটা এইখানে থাকতো তাহলেও কিন্তু ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হতো। যদি এই চার্জটা এইখানে না থেকে যদি চার্জটা এইখানে থাকতো তাহলেও কিন্তু ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হতো। অর্থাৎ চার্জ যেখানে খুশি থাকুক না কেন টোটাল ফ্লাক্স থ্রু ক্লোজ সারফেস কখনো চেঞ্জ হবে না। কেন? কারণ ফ্লাক্স ওই সারফেসের মধ্য দিয়ে ওই সারফেসের ভেতরে কত চার্জ আছে তার উপরে ডিপেন্ড করে, নাকি ওই চার্জের পজিশনের উপরে ডিপেন্ড করে। পজিশনের উপরে ডিপেন্ড করছে না, ঠিক আছে। দেখো ফোর্থ প্রপার্টি কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট গসিয়ান সারফেস ইজ ডিউ টু অল চার্জ প্রেজেন্ট ইনসাইড অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড। এটাও তোমাদের আগের ভিডিওতে ডিসকাস করা হয়েছিল। ধরো এই সারফেসের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে সেটা শুধুমাত্র এই সারফেসের ইনসাইডে কত চার্জ আছে এটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু যদি আমি স্পেসিফিক ধরো এটা হচ্ছে কোনো একটা পয়েন্ট পি, এই পয়েন্ট পিতে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হয়, ধরা যাক এই চার্জটা হচ্ছে কিউ ওয়ান, এই সারফেসের বাইরে একটা চার্জ আছে কিউ টু, এই সারফেসের বাইরে আরেকটা চার্জ আছে কিউ থ্রি, তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইপি ইজ ইকুয়াল টু কিউ থ্রির ওপরেও ডিপেন্ড করবে, কিউ ওয়ানের ওপরেও ডিপেন্ড করবে, আর কিউ টুর ওপরেও ডিপেন্ড করবে। এটা আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করা হয়েছিল, তাই জন্য আমি আর বেশি এমফাসাইজ করছি না, জাস্ট একটু রিক্যাপ করে নাও, তোমরা রিভাইজ করে নাও। যাই হোক ফিফথ পয়েন্ট কি বলেছে দেখো, বলছে ইন এ ক্লোজ সারফেস ইনকামিং ফ্লাক্স ইজ টেকেন নেগেটিভ ওয়াইল আউটগোয়িং ফ্লাক্স ইজ টেকেন পজিটিভ। কেন ইনকামিং ফ্লাক্স নেগেটিভ হয়, কেন আউটগোয়িং ফ্লাক্স পজিটিভ হয় সেটা ফ্লাক্স সেকশানে অলরেডি ডিসকাস করা হয়েছিল, তো এটাও তোমাদের কাছে নতুনত্বের কিছু নেই। দেখো তারপরে কি বলেছে, ইন এ গসিয়ান সারফেস ফাই ইজ ইকুয়াল টু জিরো ডাজ নট ইমপ্লাই ই ইজ ইকুয়াল টু জিরো। ধরা যাক এই কিউ ওয়ান এই সারফেসের ভেতরে কোনো চার্জ নেই, এই সারফেসের ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত হবে, জিরো বাই এপসাইলন জিরো ইজ ইকুয়াল টু জিরো হবে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, স্টিল পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নন জিরো হবে। কেন? কারণ
পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা কিউ2-র জন্যও থাকবে, আবার কিউ3-র জন্যও থাকবে। তাহলে এটা ইমপ্লাই করছে যদি ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এর কোনো মানে নেই যে ইলেকট্রিক ফিল্ড এই সারফেসের ভেতরের কোনো বিন্দুতে 0 হবে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড বাইরে কত চার্জ আছে তার উপরেও ডিপেন্ড করে। তারপরে লেখা আছে বাট ই ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ফাই ইজ ইকুয়াল টু 0। দেখো, যদি এই ধরা যাক, ধরে নাও এখানে কোনো চার্জ নেই আপাতত, ঠিক আছে, তাহলে ফ্লাক্স তো 0 হবেই। যেহেতু কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0। এটা তো বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরে নাও যে এইখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই কাজ করেছে না, এই রিজিয়ানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই ধরে নাও। যদি রিজিয়ানে কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকে, তাহলে স্বাভাবিক ফাই এর সূত্র কি? ফাই এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা ফ্লাক্স সেকশনে অলরেডি ডিসকাস করা হয়েছিল। যদি ই ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে অবশ্যই কিন্তু ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে ই ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0 হবে, এটা পসিবল। কিন্তু যদি ফাই ইজ ইকুয়াল টু 0 হয়, ই ইজ ইকুয়াল টু 0 হতেও পারে, নাও হতে পারে, হতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়বে। হ্যাঁ, এই যে আমি বুঝিয়ে দিলাম, তোমাদেরকেও একটু অ্যানালাইসিস করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। এইখান থেকে অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে। তারপরে নেক্সট কি বলেছে দেখো, ইফ এ ক্লোজ বডি নট এনক্লোজিং এনি চার্জ, ধরা যাক কোনো একটা ক্লোজ বডি, এটা হচ্ছে একটা ক্লোজ বডি, ধরে নাও এর মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে, আমি এটা আপাতত মুছছি। ধরে নাও এটা হচ্ছে একটা ক্লোজ বডি, এর মধ্যে কোনো চার্জ নেই। ইফ এ ক্লোজ বডি নট enclosing any charge is placed in electric field either uniform or non-uniform, then total flux linked with it will be 0. যদি এর মধ্যে কোনো চার্জ না থাকে, ধরে নাও এটা ছোট্ট একটা সারফেস নিয়েছি, এটা ছোট্ট একটা ক্লোজ সারফেস নিয়েছি, যদি এর মধ্যে কোনো চার্জ না থাকে আর এই সারফেসকে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখতে পারো বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখতে পারো, প্রথম ক্ষেত্রে আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখছি। দেখো, ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু আউটগোয়িং ফ্লাক্স, তাহলে এই ক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশন কি? কিউ ইজ ইকুয়াল টু 0 হতে হবে, মানে এই সারফেসের ভেতরে কোনো চার্জ থাকা যাবে না। যদি ইউনিফর্ম ফিল্ডে রাখি তাহলেও ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। কেন? কারণ নেট ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু নেট আউটগোয়িং ফ্লাক্স। এটা যদি নন ইউনিফর্ম ফিল্ডে যদি রাখতাম, ধরো কোনো একটা পয়েন্ট চার্জের ফিল্ডে যদি রাখতাম, এই ক্ষেত্রেও দেখো ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু আউটগোয়িং ফ্লাক্স, এই ক্ষেত্রেও কিন্তু ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু 0 হতো। এটা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? তার মানে কোনো ক্লোজ সারফেসকে, যদি ক্লোজ সারফেস কোনো চার্জকে যদি কন্টেন না করে আর সেটাকে যদি ইউনিফর্ম বা নন ইউনিফর্ম যে কোনো ইলেকট্রিক ফিল্ডে যদি রেখে দাও না কেন, তাহলে নেট ফ্লাক্স অলওয়েজ 0 হবে, যদি ওর মধ্যে কোনো চার্জ প্রেজেন্ট না থাকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার নেক্সট তোমাকে যেটা বোঝাবো সেটা হচ্ছে ইন কেস অফ সিমেট্রিক্যালি ক্লোজড বডি, দাঁড়াও, in case of symmetrically closed body with charge q at its center, ধরো এটাও তো সিমেট্রিক বডি, এটাও তো সিমেট্রিক বডি। আচ্ছা দাঁড়াও আমি এক্সপ্লেন করছি, এটাকে মুছে নিই। দেখো কি বলেছে, বলছে in case of symmetrically closed body with charge q at its center, flux linked with each half will be 1/2 অফ কিউ এপসাইলন 0, মানে q/2 এপসাইলন 0। প্রথম কথা, এইখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা বডি কিন্তু সিমেট্রিক। আমি আগে এর ক্ষেত্রে ব্যাপারটা এক্সপ্লেন করি। এই পুরো ক্লোজ বডির মধ্যে ধরো এইখানে কিউ পরিমাণ চার্জ রাখা আছে, এটা ধরে নাও কিউ পরিমাণ চার্জ রাখা আছে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, q/এপসাইলন 0 হবে। সিমেট্রিক বডির সেন্টারে কিউ চার্জ রাখা আছে। এবারে আমি যদি এই সারফেসকে দুটো হাফে ভাগ করে দিই, যেমন ব্যাপারটা কীরকম হচ্ছে, দাঁড়াও,
এরকম দুটো হাফ, এটা হচ্ছে আপার হাফ, এটা হচ্ছে লোয়ার হাফ। আমি যদি বলি যে শুধুমাত্র একটা হাফের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে, দেখো এই টোটাল ফ্লাক্সটা হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো। এখন টোটাল ফ্লাক্স কোন দুটোকে নিয়ে হচ্ছে, একটাকে নিয়ে আর দুইটাকে নিয়ে। এখন ফাই ওয়ান প্লাস ফাই টু ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো। আর যেহেতু আমি হাফ হাফে ভাগ করেছি, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ফাই ওয়ান ইজ ইকুয়াল টু ফাই টু হবে, আর ফাই ওয়ান ইজ ইকুয়াল টু ফাই টু ইজ ইকুয়াল টু কিউ বাই টু এপসাইলন জিরো হবে। এটা তো নর্মাল, বুঝতে পেরেছ। এটাও হচ্ছে একটা সিমেট্রিক বডি, যার সেন্টারে কিউ চার্জ রাখা আছে। এবার এটা আমি যদি দুটো হাফে ভাগ করে দিই, এই সারফেসটাকে যদি আমি দুটো হাফে যদি ভাগ করে দিই, এরকম টাইপের দেখতে হবে। ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর সারফেস, এটা হচ্ছে 2 নম্বর সারফেস। এর ক্ষেত্রেও সেম ঘটনা প্রযোজ্য হয় যে ফাই ওয়ান ইজ ইকুয়াল টু ফাই টু ইজ ইকুয়াল টু কিউ বাই টু এপসাইলন জিরো হবে। কিন্তু দাঁড়াও, এটা তো নর্মাল, বুঝতে পারলে কেন কিউ বাই টু এপসাইলন জিরো হলো। এটা সলিড অ্যাঙ্গেল দিয়েও বোঝা যায়। দেখো প্রথম কথা, কিউ চার্জ, এইখানে কিউ চার্জ রাখা আছে, আর কিউ চার্জ থেকে টোটাল 4 পাই সলিড অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো 3D স্পেসে ছড়িয়ে পড়ছে। আমি যদি এই পোর্শনটাকে যদি বাদ দিয়ে দিই, মানে এই চার্জ, লক্ষ্য করে দেখো, এই চার্জ থেকেও 4 পাই সলিড অ্যাঙ্গেলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে পুরো সারফেসটা কেন্দ্রে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই অর্ধেক সারফেস কত সলিড অ্যাঙ্গেল তৈরি করবে? 2 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। আর আমরা খুব ভালো করে জানি যে 4 পাই সলিড অ্যাঙ্গেলের মধ্য দিয়ে কিউ চার্জ থেকে যতগুলো ফিল্ড লাইন বেরোয় সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে 2 পাই সলিড অ্যাঙ্গেল থেকে নেট যে ফিল্ড লাইন বেরোবে সেটা হবে কিউ বাই টু এপসাইলন জিরো। তোমরা এই সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করেও বলতে পারো, বা নর্মাল গস থিওরামের সিমেট্রিক কেস থেকেও বলতে পারো, যেটা সুবিধা সেটা তোমরা করবে। আমি দুভাবে বুঝিয়ে দিলাম কেন, যাতে করে তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি ভালো থাকে, ঠিক আছে। এবারে ধরে নাও এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল বডি। যদি আমি এই ঘনকটাকে দুটো হাফে যদি ভাগ করে দিই, তাহলে স্বাভাবিক ওপর হাফের মধ্য দিয়ে কিউ বাই টু এপসাইলন জিরো যাবে, আর নিচের হাফের মধ্য দিয়ে কিউ বাই টু এপসাইলন জিরো যাবে, ঠিক আছে। এবারে আমি এই পুরো ব্যাপার থেকে সরিয়ে আমি শুধুমাত্র ঘনকে ফোকাস করছি। তার আগে মুছতে হবে, নোট ডাউন করে নাও। দেখো এই কিউবের কোথায় কি চার্জ থাকলে টোটাল ফ্লাক্স কত হবে, এই কোয়েশ্চেন বেশি পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো কিউবটাকে স্পেশালি ডিসকাস করা দরকার। দেখো কিউ চার্জ যখন কিউবের সেন্টারে থাকবে তখন নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হবে। এটা তোমাদের বুঝতে কোনো আপত্তি নেই। যদি আপার হাফ লোয়ার হাফে যদি বের করতে হয় তাহলে কিউ বাই টু এপসাইলন জিরো হবে, এটা বুঝতেও তোমাদের কোনো অসুবিধা নেই। এবারে আমি যদি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করি, যদি চার্জটাকে সেন্টারে না রেখে যদি চার্জটাকে একটা ফেসের সেন্টারে যদি রাখি, তাহলে কত চার্জ এই কিউবের মধ্য দিয়ে যাবে তোমাকে এটা বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে ডিল করবে তোমরা আগে নিজেরা চেষ্টা করতে পারো। যারা যারা নিজেরা চেষ্টা করতে পারছো বা চেষ্টা করার চেষ্টা করছো তারা কিন্তু ভালো শিখবে, আর যারা শুধুমাত্র ভিডিওর উপরে নির্ভরশীল তাদের কিন্তু শেখা খুব চাপ। তাই জন্য আগে বলবো নিজেরা চেষ্টা করো, কিন্তু আমাকে তো ভিডিওতে করাতে হবে, তো আমি করাচ্ছি। এই অঙ্কগুলোকে কিভাবে ডিল করবে, প্রথম কথা তোমাকে চার্জকে মোটামুটি চার্জকে কেন্দ্র করে একটা ক্লোজ সারফেস তৈরি করাতে হবে। চার্জকে কেন্দ্র করে ক্লোজ সারফেস তৈরি করাতে হবে। আর আমি যখন সলিড অ্যাঙ্গেল পড়িয়েছিলাম তখন এটুকু বলেছিলাম যে কোনো ক্লোজ সারফেস, যে কোনো শেপের ক্লোজ সারফেস তার কেন্দ্রে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করে। কেন্দ্রে বলো বা ভেতরের যে কোনো বিন্দুতে বলো 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করে। সেটা কিউব হতে পারে, সেটা সিলিন্ডার হতে পারে, সেটা স্ফিয়ার হতে পারে, সেটা শঙ্কু হতে পারে, যা খুশি ক্লোজ সারফেস নিয়ে নাও না কেন, ক্লোজ সারফেস তার ভেতরে অবস্থিত যে কোনো বিন্দুতে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করে। এখন যদি চার্জ সেন্টারে না থাকে, কোনো ফেসে থাকে, কোনো কর্নারে থাকে, কোনো একটা এজের সেন্টারে থাকে, তাহলে কিভাবে ফ্লাক্স ক্যালকুলেট করবে এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে তোমাদেরকে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট বুঝতে হবে। সলিড অ্যাঙ্গেল বোঝা হয়ে গেছে, এবারে তুমি এই চার্জকে কেন্দ্র করে একটা ক্লোজ সারফেস কমপ্লিট করতে হবে তোমাকে।
এবারে ধরো এইটা তো একটা ঘনক, আমি ঘনকটাকে ভালো বোঝানোর জন্য তোমাদেরকে একটা কিউবের মানে কিউবকে এনেছি, দেখাবো তোমাদেরকে। যাই হোক, তো এইখানে যে কিউ চার্জটা আছে সেটা এই ওপরে রাখা আছে। যদি এই যে এইখানে কিউ চার্জ রাখা আছে তোমরা ধরে নাও, ঠিক আছে। এখন এই চার্জকে কেন্দ্র করে যদি ক্লোজ সারফেস আমাকে কমপ্লিট করতে হয়, তাহলে এক্স্যাক্টলি এরকম আরেকটা কিউব আমি উপরে বসাতে পারি, তাই না? এরকম আরেকটা এক্স্যাক্টলি আরেকটা কিউব উপরে বসাতে পারি। যদিও এই কিউবটা ছোট, এই কিউবটা বড়, তোমরা ইমাজিন করো যে এরকম আরেকটা কিউব যদি উপরে বসাতাম, তাহলে ওই চার্জকে কেন্দ্র করে কমপ্লিট ক্লোজ সারফেস কমপ্লিট হয়ে যেত। তাহলে এখন যেহেতু দুটো কমপ্লিট কিউব কেন্দ্রে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে একটা কিউব 2 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। যেহেতু দুটো কমপ্লিট কিউব, দুটো কিউব কেন্দ্রে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে একটা কিউব 2 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে, স্বাভাবিক। এইখানে একটা কিউব, এইখানে একটা কিউব, দুটো কিউব মিলে, এই দুটো কিউব মিলে সেন্টারে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে একটা কিউব মিলে 2 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করবে। আর 4 পাই সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে কত ফ্লাক্স না কিউ বাই এপসাইলন জিরো কিউ বাই এপসাইলন জিরো সংখ্যক বলরেখা বা ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হয়। তাহলে 2 পাই মানে হচ্ছে কিউ বাই 2 এপসাইলন জিরো। তাহলে কোনো একটা ফেসের সেন্টারে যদি চার্জ থাকে, তাহলে যে নেট ফ্লাক্স ওই কিউবের মধ্য দিয়ে হবে সেটা হবে কিউ বাই 2 এপসাইলন জিরো। যদি কোনো, প্রথম কথা, নর্মাল সেন্টারে যদি থাকে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে? কিউ বাই এপসাইলন জিরো। কোনো যদি ফেস সেন্টারে যদি থাকে, কোনো যদি ফেস সেন্টারে যদি থাকে, তাহলে হবে কিউ বাই 2 এপসাইলন জিরো। এবারে আমরা করব কোনো একটা এজের সেন্টারে যদি থাকে, কোনো একটা এজের সেন্টারে যদি থাকে, বা কোনো একটা বাহুর কেন্দ্রবিন্দুতে, কোনো একটা বাহুর কেন্দ্রবিন্দুতে, ধরো এইখানে ধরো চার্জটা রয়েছে, এই পয়েন্টটা ধরো চার্জ রয়েছে, তাহলে ওই মানে এই চার্জের জন্য এই কিউবের মধ্য দিয়ে কত ফ্লাক্স বের করতে হবে তোমাদেরকে এটা বের করে দেখাতে হবে। যাই হোক, এই চার্জের জন্য এই কিউবের মধ্য দিয়ে কত ফ্লাক্স যাবে সেটা তোমাদেরকে বের করে দেখাতে হবে। আবার কি বললাম, ট্রিক কি, এই চার্জকে কেন্দ্র করে আমাকে কমপ্লিট সারফেস ফর্ম করতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই হচ্ছে একটা এজ এই কিউবের, ধরে নিচ্ছি এটা একটা এজ। এখন এই এজের কেন্দ্রে একটা চার্জ রয়েছে। এখন এই চার্জকে কেন্দ্র করে আমাকে যদি কমপ্লিট সারফেস কনসিডার করতে হয়, তাহলে এরকম একটা কিউব এইখানে রাখতে হবে, এরকম আরেকটা কিউব এইখানে রাখতে হবে, এরকম আরেকটা কিউব এইখানে রাখতে হবে, মানে মোট একটা, মানে এইখানে একটা, দুটো, তিন, চার, চারটা কিউব তৈরি করতে হবে। 1 2 3 4। তাহলে এই এজ মোটামুটি ঢাকা পড়ে যাবে। একটা, দুটো, তিনটা, চারটা, ঠিক আছে। তাহলে চারটা যদি কিউব রাখি, তাহলে 4 পাই সলিড অ্যাঙ্গেল কমপ্লিট হচ্ছে এখানে। তাহলে চারটা যদি কিউব রাখি, তাহলে এই সেন্টারে একটা ক্লোজ সারফেস ফর্ম হচ্ছে। তাহলে চারটা কিউব মানে 4 পাই সলিড অ্যাঙ্গেল মানে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে একটা কিউব মানে 4 পাই বাই 4 মানে 4 পাই বাই 4 মানে কিউ বাই এপসাইলন জিরো বাই 4। এত ফ্লাক্স যাবে, বোঝা গেল? তাহলে চারটা কিউব 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, আর 4 পাই সলিড অ্যাঙ্গেল মানে ফ্লাক্স হবে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে একটা কিউব 4 পাই বাই 4 মানে কিউ বাই এপসাইলন জিরো বাই 4 মানে কিউ বাই 4 এপসাইলন জিরো ফ্লাক্স এই কিউবের মধ্য দিয়ে যাবে। তাহলে এজের সেন্টারে যদি চার্জ থাকে, তাহলে নেট যে ফ্লাক্স হবে সেটা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই 4 এপসাইলন জিরো। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি এটাকে এরকম করে লিখি, কিউ বাই 4 এপসাইলন জিরো, 2 এপসাইলন জিরোকে এইভাবে লিখি, ধরো কিউ বাই 2 এপসাইলন জিরো। ঠিক আছে, এবারে আমরা চার্জ রাখবো কর্নারে। এবারে আমরা চার্জ রাখবো এরকম কর্নারে। কর্নারে কত যাবে? যদি কর্নারে চার্জকে রাখো, তাহলে কত ফ্লাক্স এই কিউবের মধ্য দিয়ে যাবে, এবারে তোমাকে এটা বের করে দেখাতে হবে। আবার সেম কেস, এই চার্জকে কেন্দ্র করে কমপ্লিট সারফেস মানে বদ্ধ সারফেসটা তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে কর্নারে চার্জ আছে, এই একটা কর্নারে চার্জ আছে। তাহলে 1 2 3 4,
আমি যদি এরকম চারটা, এই দেখো দেখতে পাচ্ছ 1 2 3 4, এই ছোট ছোটকে একটা মানে এই কিউবকে যদি ওপর থেকে দেখো তাহলে এরকম স্কোয়ার দেখতে পাবে। এই তো নর্মাল কিউব, এই কিউবকে যদি ওপর থেকে দেখো তাহলে এরকম তুমি স্কোয়ার দেখতে পাবে। এখন এই স্কোয়ারের একটা কর্নারে ধরে নাও এই কর্নারটাতে প্লাস কিউ চার্জ আমি রেখেছি, তাহলে একটা কিউব, দুটো, 3 4, মোট 4টা কিউব। এর ওপরে আরও যদি 4টা কিউব বসিয়ে দাও তাহলে এই কিউ চার্জ ঢাকা পড়ে যাবে। আমি দাঁড়াও, এইখানে একটা কিউ চার্জ রেখেছি, আমি জানি না তুমি এই পয়েন্টটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। এই কর্নারে আমি কিউ চার্জ রেখেছিলাম, তাহলে এই কিউবের চারদিকে 4টে আমি কিউব রাখলাম। এর ওপরে আরও 4টা কিউব যদি রেখে দিই তাহলে আমার কমপ্লিট সারফেস ফর্ম হয়ে যাবে। তাহলে এই চার্জকে ঢাকা দেওয়ার জন্য আমার মোট 8টা কিউব লেগেছে। তাহলে 8টা কিউব মানে 4 পাই সলিড অ্যাঙ্গেল, মানে কিউ বাই এপসাইলন 0 ফ্লাক্স। তাহলে একটা কিউব মানে 4 পাই বাই 8 সলিড অ্যাঙ্গেল, মানে টোটাল ফ্লাক্স এইখানে হবে কিউ বাই 8 এপসাইলন 0। তাহলে যদি আমি কোনো কর্নারে যদি রাখি তাহলে যে ফ্লাক্স হবে সেটা হবে কিউ বাই 8 এপসাইলন 0। তো এইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবারে এইগুলো যদি মুখস্থ থাকে এবারে যে কোনো অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। ধরো আমি অঙ্কটা একটু মডিফাই করি, ধরো এইখানে আছে Q1 চার্জ, এইখানে আছে Q2 চার্জ। এখন যদি তোমাকে নেট ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে এই কিউবের মধ্য দিয়ে, তাহলে তোমার অ্যান্সার কত হবে? প্রথম কথা এটা আছে কর্নারে, আর কর্নারের জন্য কত হয় কিউ বাই 8 এপসাইলন 0। তাহলে এইখানে হবে Q1 বাই 8 এপসাইলন 0। আর এই Q2 আছে সেন্টারে, এই সেন্টারের জন্য হয় কিউ বাই এপসাইলন 0। তাহলে এইখানে লিখতে পারি Q2 বাই এপসাইলন 0। তাহলে মোট ফ্লাক্স এখন ফাই ইজ ইকুয়াল টু এটা হবে। এরকম মিশিয়ে অনেক প্রবলেম তৈরি করা যেতে পারে। যদি এটা মুখস্থ থাকে তাহলে যে কোনো ধরনের কম্বিনেশন তোমরা খুব ইজিলি করতে পারবে। তো এইগুলো কনসেপচুয়ালি তোমাদেরকে রেডি রাখতে হবে। আর যদি প্র্যাকটিসের মাধ্যমে যদি মনে থেকে যায় তাহলে তো আর পরীক্ষার হলে করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? তখন তোমরা ওই টাইমের অ্যাডভান্টেজ পেয়ে যাবে। ঠিক আছে, চলো নোট ডাউন করো। এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে, if the symmetrical closed body has n identical faces with point charge q at its center, flux linked with each face will be phi by n, অর্থাৎ q by n epsilon 0। তাহলে এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল বডি, এর সেন্টারে যদি q চার্জ থাকে আর এর যদি n সংখ্যক আইডেন্টিক্যাল ফেস যদি হয়, তাহলে প্রত্যেকটা ফেসের মধ্য দিয়ে কিউ বাই এন এপসাইলন 0 বা বলছে ফাই ইজ ইকুয়াল টু ফাই ড্যাশ ইজ ইকুয়াল টু ফাই বাই এন, এত ফ্লাক্স যাবে। ঠিক আছে, এখন একটা কিউব তো সিমেট্রিক্যাল বডি, এই বিষয়ে কোনো অসুবিধা নেই। এখন কিউবটা কমপ্লিট করতে কটা ফেস লেগেছে? 6টা ফেস লেগেছে, অর্থাৎ এখানে এন ইজ ইকুয়াল টু কত? এখানে এন ইজ ইকুয়াল টু হয়ে গেল 6। এখন তুমি দেখো 6টা ফেসের মধ্য দিয়ে 6টা ফেস মিলে তো 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে একটা ফেস মানে 4 পাই বাই 6 এত সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে। আর আমরা প্রত্যেকে জানি যে 4 পাই সলিড অ্যাঙ্গেল তৈরি করলেই আমার কিউ বাই এপসাইলন 0 ফ্লাক্সের মান হয়, বা কিউ বাই এপসাইলন 0 সংখ্যক বলরেখা হয়। তো 6টা ফেসের মধ্য দিয়ে যদি তুমি এমনিভাবেও ভাবতে পারো যে 6টা ফেসের মধ্য দিয়ে যদি কিউ বাই এপসাইলন 0 সংখ্যক বলরেখা যায়, তাহলে একটা ফেস এর মধ্য দিয়ে কিউ বাই 6 এপসাইলন 0 বলরেখা যাবে। বা এভাবেও ভাবতে পারো যে 4 পাই সলিড অ্যাঙ্গেল দেখছো মানেই তুমি কিউ বাই এপসাইলন 0 ফ্লাক্স হবে। ঠিক আছে, এখানে 4 পাই দেখছো মানে কিউ বাই এপসাইলন 0 ফ্লাক্স হবে, বাই 6 করলে মোটামুটি তোমার কিউ বাই 6 এপসাইলন 0 অ্যান্সার। বাস, এই তো জিনিস। তো এইরকম অনেক ছোট্ট ছোট্ট ইনফরমেশন থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসে। এইগুলোর কনসেপচুয়াল ক্ল্যারিটি তোমাদের ভালোভাবে থাকতে হবে, নোট ডাউন করে নাও।